রাত তখন প্রায় 10টা। গৌরব নিজের ঘরে বসে গীতা পড়ছিল মন দিয়ে। আসলে যে রাস্তায় ও নেমেছে, অর্থাৎ যে গীতার অবদান সম্পর্কে সে মানুষকে অবগত করছে, তার জন্য গীতাকে বারবার পড়া ভীষণ জরুরি। এমন সময় গৌরবের কাছে একটা ফোন আসে। কলটা করেছিল গৌরবের পেজের এক ফলোয়ার দীপক। দীপক কিছুদিন আগে গৌরবের কাছে ইনবক্সে নাম্বার চেয়েছিল তার সমস্যার কথা জানানোর জন্য। দীপক এটাও বলেছিল যে মেসেজ করে নিজের সমস্যার কথা গুছিয়ে সে বলে উঠতে পারবে না, তাই সে চায় সরাসরি গৌরবের সাথে ফোনে কথা বলতে। গৌরব তার নাম্বার দিয়ে স্বচ্ছন্দে কল করার কথা বলেছিল। আজ সেই দীপকই কল করেছে। ফোন করেই দীপক প্রথমেই মাপ চেয়ে নেয় এত রাতে কল করার জন্য। তারপর সে গৌরবকে বলে, গৌরব বাবু, আমি ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আসলে আমি খুবই কম কথা বলতে পছন্দ করি, কিন্তু আজ যে সমস্যায় পড়েছি সেখানে আমাকে কথা বলতেই হবে। আমি একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে। কলকাতা থেকে কিছু দূরে একটি গ্রামে আমাদের বাড়ি ছিল। আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হব, সেই সময় আমার বাবা সমস্ত জমি জমা বিক্রি করে দিয়ে এই শহরে চলে আসেন। আসলে বেশ কয়েক বছর ধরে ভালো ফসল হচ্ছিল না, আর বাবা ধার হয়ে গিয়েছিল প্রচুর। সেই কারণেই বাবার এই সিদ্ধান্ত। সব ধার শোধ করে হাতে যে কটা টাকা অবশিষ্ট ছিল সেটা দিয়ে বাবা এখানে এসে ক্যাটারিং এর একটা ব্যবসা শুরু করেন। কিন্তু একে তো বাবার এই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা ছিল না, তার উপর এই শহরে আমরা কাউকে চিনতামও না যে তারা আমাদের ভরসা করে কাজ দেবে। ফলে বাবার ব্যবসা খুব একটা চলল না। সংসারে এত অভাব দেখে আমি ঠিক করলাম এবার আমিই ব্যবসা করব। দিনের পর দিন আমি মার্কেট রিসার্চ করে তার হালচাল বুঝে সিদ্ধান্ত নিলাম যে একটা সুপার মার্কেট জাতীয় কোনো দোকান খুলব, যেখানে এক ছাদের তলায় মানুষ একসাথে অনেক জিনিস পাবে। আমাদের গ্রামে বাবার তখনও একটা জমি অবশিষ্ট ছিল। বাবার সেই শেষ সম্বল বিক্রি করে ওই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করলাম। আমি খুব ভালোভাবে জানতাম যে যদি এই কাজটা ঠিকঠাক না চলে, তাহলে আমার সাথে সাথে আমার পুরো পরিবার নিঃস্ব হয়ে যাবে। তাই দিন রাত এক করে আমি পরিশ্রম করতে লাগলাম। ব্যবসার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছিলাম। ভেন্ডারদের সাথে কথা বলা থেকে শুরু করে কাস্টমারের ফিডব্যাক নেওয়া অবধি সব আমি একা হাতে করতাম, আর সব সময় নিজের কাজেই ব্যস্ত থাকতাম। ধীরে ধীরে আমার ব্যবসা চলতে শুরু করে এবং আমার সেই ছোট্ট দোকানটা শহরের সব থেকে বড় দোকানে গিয়ে রূপান্তরিত হয়। কয়েক বছরের মধ্যে এই কলকাতা শহরে আমি 3টে স্টোর খুলে ফেলি। কাজ বাড়ার সাথে সাথে আমি আরো ব্যস্ত হয়ে পড়ি। এই কাজই ছিল আমার জগৎ। কিন্তু এর মাঝে আমি এটা বুঝতে পারিনি যে আমার সোশ্যাল সার্কেল বলতে আর কিছু অবশিষ্ট নেই। আমার কাজ ভালো চলছিল এবং আমি ভেবেছিলাম পরেও ভালোই চলবে, আমার কাউকে প্রয়োজন হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আমার এই ভাবনা দেখে মনে মনে হেসেছিলেন। গত দুর্গাপুজোয় আমার এক স্টোরের কয়েকটা ফুড আইটেম ভেজাল বের হয়, যার ফলে আমার প্রত্যেকটা স্টোরে রেড পড়ে এবং সেখান থেকেও বেশ কিছু ভুল সামনে আসে এবং ব্যাপারটা কোর্ট অবধি গড়িয়ে যায়। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। এত বছর ধরে আমি শুধু কাজই করে গেছি। আমার মার্কেটে না তেমন কোনো বন্ধু আছে, আর না আমি ট্রেডার্স অ্যাসোসিয়েশনে যুক্ত। এমতাবস্থায় আমাকে কে সঠিক উপদেশ দেবে? এমন বিপদের সময় আমার পাশে দাঁড়ানোর মতো তো কেউ নেই। আমি এখন কি করব? ওনার কথা শুনে গৌরব বলল, দীপক বাবু, আপনার পরিশ্রম আর সফলতাকে আমি সম্মান করি। আপনি অনেক কষ্ট করে আপনার ব্যবসা দাঁড় করিয়েছেন বটে, কিন্তু একটা বিষয় আপনি ভুলে গেছেন, সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর দ্বারা ব্যবসায় সবসময় লাভই হয়, কারণ ব্যবসার ক্ষেত্রে সব সময় সময়ের সঙ্গে পা মিলিয়ে যেমন চলতে হয়, তেমনি ভবিষ্যতের ব্যাপারেও ভাবতে হয়। তাই আপনি যখন আপনার মতো যারা যারা কাজ করে তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখেন, তখন আপনি লেটেস্ট ট্রেন্ড সম্পর্কে জানতে পারেন, আপনি আপ টু ডেট থাকতে পারেন এবং অনেক কিছু শিখতেও পারেন। আপনার বিপদে এই মানুষগুলি আপনাকে সাহায্য করবেন এবং আপনার পক্ষে তারাও সওয়াল জবাব করবেন। ভালো নেটওয়ার্ক থাকার আরেকটি লাভ হলো আপনার কাছে সোশ্যাল সিকিউরিটি থাকবে। আজ থেকে বহু বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ
যখন অর্জুনকে গীতার জ্ঞান বিতরণ করছিলেন, তখন একটি শ্লোকে তিনি ভীষণ ভালো একটি কথা বলেছিলেন। এই কথাটা এই জন্যই ভালো কারণ আমরা সব সময় আমাদের আশেপাশের মানুষের সাথে মিলেমিশে থাকার কথা শুনেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো এতে দেবতাদেরও সামিল করে দিয়েছেন। তিনি বলেছেন, দেবন ভবয়াতনেনতে দেবা ভবয়ন্তু বা পরস্পরং ভবয়ন্তু শ্রেয় পরম ব্যবসাথ। অর্থাৎ তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এবার এটাকে সহজ ভাষায় এবং আর্থিক সফলতার সাথে কিভাবে এটা যুক্ত সেটা বলি। ভগবান বলেছেন, তোমার যজ্ঞ অনুষ্ঠানে যদি দেবতারা খুশি হন তাহলে দেবতারা তোমার মঙ্গল করবেন। এভাবেই একে অপরকে খুশি করলে, অর্থাৎ একে অপরের ভালো করলে সকলের ভালো হবে। আগেকার দিনে মুনি ঋষি এবং রাজারা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দেবতাদের খুশি করতেন, এবং কথায় আছে এমন যজ্ঞ করলে দেবতাদের শক্তি বৃদ্ধি হতো এবং পরিবর্তে তারা সেই মুনি ঋষিদের বা রাজাদের শক্তি বৃদ্ধি করতেন। এটা সেই যুগের নেটওয়ার্কিং ছিল। এখনো আমাদের মাঝে, অর্থাৎ এই সমাজে এই নেটওয়ার্কিং এর ফর্মুলা চলে। মানুষ একে অপরের সাথে সদ্ভাব বজায় রাখে, একে অপরকে সাহায্য করে, যাতে তার বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো, সাহায্য করার মতো মানুষ থাকে। আপনি ভেবেছিলেন আপনি একাই সবটা সামলে নেবেন, আপনার কখনো কাউকে প্রয়োজন হবে না। এই ভাবনাই আপনাকে একা করে দিয়েছে। আপনি পরিশ্রম করে সফল ব্যবসা দাঁড় করাতে পারবেন ঠিকই, কিন্তু নেটওয়ার্কিং ছাড়া তাকে দীর্ঘমেয়াদী করতে পারবেন না। তবে চিন্তা করবেন না, এখনো সময় আছে। আপনি সকলের সঙ্গে কথা বলুন, তাদের সাথে নিজের সমস্যা শেয়ার করুন। দেখবেন কেউ না কেউ ঠিক আপনাকে সাহায্য করবে। আপনাকে শুধু ইনিশিয়েটিভটা নিতে হবে। আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব তিনি যাতে আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এই বলে ওনাকে শুভরাত্রি জানিয়ে গৌরব ফোনটা রেখে দিল।